আপনি প্রাথমিক স্টেটমেন্ট দেওয়ার সময় বলেছেন আপনি শুধু আপনার স্ত্রীকে খুন করেছেন, তাও আবার অনিকাঙ্ক্ষিতভাবে। তাহলে আমাদের টিম আপনার বাড়ি তল্লাশি করার সময় আপনার বাড়ির বেসমেন্ট থেকে যে আরও 3জন ব্যক্তির মৃত শরীর উদ্ধার করেছে, তাদেরকে কে খুন করেছে? ওসি অনিমেষবাবু কথাগুলো বলে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকালেন ইন্টারোগেশন রুমে বসে থাকা অল্প বয়সী লোকটার দিকে। অন্ধকার আচ্ছন্ন ঘরে ওসি সাহেবের মুখোমুখি চেয়ারে একজন যুবক বসে আছে। বয়স আনুমানিক 30 কি 32 হবে। গোলগাল মুখ, ফ্রেঞ্চ কাট করে ছাঁটা গোঁফ দাড়ি, মুখের ভাবখানা বেশ শান্ত। তাকে সহজে কেউ গো বেচারা ভাবলেও সবার চোখের আড়ালে একরকমের ধূর্ততা খেলে বেড়াচ্ছে তার মস্তিষ্কে। ওসি অনিমেষবাবুর কথাগুলো শোনার পর ওনার অপর পাশের চেয়ারে বসে থাকা যুবক খানিকটা নড়ে চড়ে বসল। তারপর গলা ঝাড়িয়ে নিয়ে টেবিলের দিকে খানিকটা ঝুঁকে পড়ে বলল, ওসি সাহেব, সবসময় দুটো কথা মাথায় রাখবেন। এক, পাপ কখনো পাপ কেউ ছাড়ে না। আর দুই, সত্য কখনো চাপা থাকে না। অনিমেষ গুহ যুবকের মুখে কথাটা শুনে কিঞ্চিত হাসলেন। তারপর ঠান্ডা গলায় বললেন, কথাগুলো তো আমার চাইতে আপনার বেশি করে মনে রাখা উচিত ছিল মিস্টার সৌভিক। এসব কথা জানার পরেও কেন এতগুলো খুন করতে গেলেন তাহলে? ওসি সাহেব, আমরা তো কম বেশি সবাই সবকিছুই জানি, কিন্তু মানি কজন বলতে পারবেন? কিছু কিছু ঘটনা পরিস্থিতির সাথে এমনভাবে মিশে যায়, তখন আমরা জেনে শুনেও ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। তারপর আর কিছুই করার থাকে না। তা আপনার সাথে কি এমন ঘটেছিল যে আপনি পরপর এতগুলো খুন করলেন? সৌভিক এবার মুখ তুলে ইন্টারোগেশন রুমের চারপাশটা দেখে নিল। তারপর কয়েকবার হাই তুলে নিয়ে বলল, সে এক লম্বা ঘটনা, বলতে পেলে অনেক সময় লেগে যাবে। আপনার লম্বা ঘটনা শোনার জন্যই তো আপনাকে নিয়ে এসেছি এইখানে। কি এমন ঘটেছিল যে পরপর এতগুলো নিরপরাধ মানুষ হত্যা করলেন? সৌভিক ওসি সাহেবের সামনে থাকা জল ভর্তি গ্লাসটার দিকে এক নজর তাকিয়ে নিয়ে আবার বলে উঠল, একটু একটু জলের গ্লাসটা এগিয়ে দিন তো। খুব জল তেষ্টা পেয়েছে, গলাটা শুকিয়ে যাচ্ছে। আপনাদের লোকগুলো এমন কেন? আসামিদের সাথে কেউ এমন বাজে ব্যবহার করে, যেন যেন আমি চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া কোনো জন্তু জানোয়ার একেবারে টেনে হিজড়ে নিয়ে এসেছে। ওসি সাহেব নির্বিকার মুখে জলের গ্লাসটা এগিয়ে দিতে সৌভিক তড়িঘড়ি করে গ্লাসটা হাতে নিয়ে মুখে তুলে নিল। তারপর ঢক ঢক করে এক নিঃশ্বাসে গ্লাসের সবটুকু জল পান করার পর একটা লম্বা শ্বাস ছেড়ে বলতে শুরু করল, উফ, তাহলে প্রথম থেকেই বলি,
হ্যাঁ, শুরু করুন আপনার কেচ্ছা। এই কাহিনীর সমস্ত চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত কিংবা মৃত ব্যক্তির এই গল্পটির সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ব্যবহৃত সমাজের কিছু অলৌকিক ঘটনার একটি প্রতিচ্ছবি মাত্র এই গল্পগুলি। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। 22শে মে রাত 9টা। সেদিন ছিল সৌভিকদের 3য় বিবাহ বার্ষিকী। ওদের জীবনের একটা স্পেশাল দিন। সৌভিকের এই কলকাতা শহরে আপন বলতে কেউ নেই। মফস্বল থেকে উঠে আসা নিতান্তই গোবেচারা টাইপের এক অনাথ ছেলে সে। গ্রামের একটা স্কুল থেকে 12 ক্লাস পাশ করার পর হাত টানাপোড়েনের জন্য আর লেখাপড়াটা কন্টিনিউ করা হয়নি। পেটের দায়ে লেখাপড়া গুটিয়ে নিয়ে জীবিকার তাগিদে সে এসেছিল এই শহরে। বেশ কয়েকটা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার পর একটা কোম্পানিতে চাকরি পেল। খুবই সামান্য বেতন। তবে সৌভিকের একার জন্য তখনই সামান্য মাইনের চাকরিটা অনেক মূল্যবান। কারণ কলকাতা শহরে কেউ একবেলা খেতে দিলেও থাকার কথা বললে গলায় মাছের কাঁটা বিঁধবার মতো হয়ে দাঁড়ায় ব্যাপারটা। সে একা মানুষ, চাকরি করে বেশ কেটে যাচ্ছিল ওর। তবে হঠাৎ করে একদিন ওর জীবনে আসে এক মেয়ে। তার নাম স্নেহা। কিছুদিন কথাবার্তা গল্প গুজবের মাঝে বেশ ভালোই কাটতে থাকে ওদের জীবন। একটা সময় পর দুজন আর অভিভাবক হয়ে ওঠে। আর কিছুদিন পর ওরা স্বামী স্ত্রীর সম্পর্কে বাঁধা পড়ে। হঠাৎ সৌভিকের কথার মাঝে বাঁধ সাধলেন ওসি সাহেব। তারপর বললেন, ও, তার মানে আপনাদের লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। তারপরে কন্টিনিউ করুন। স্নেহাকে প্রথম সৌভিক দেখেছিল ওদেরই অফিসের এক পার্টিতে। সৌভিকদের অফিসে একজন মহিলা কলিগের কাজিন ছিল স্নেহা। মূলত তার হাত ধরেই ওদের সম্পর্কের সূচনা হয়। তারপর আর বাকি 10টা রিলেশনের মতো টুকটাক দেখা করা, মোবাইলে কথা বলা, মাঝে মাঝে সময় করে ঘুরতে যাওয়া, এইভাবেই কেটে যায় আরো 6টা মাস। তারপর একদিন হঠাৎ স্নেহা নিজেই সৌভিককে বিয়ের কথা বলল। ওর বাড়ি থেকে নাকি পাত্রের সন্ধান চলছে। সৌভিকের যেহেতু কোনো পিছু টান ছিল না, তাই আর কোনো কিছু সেও ভাবেনি। স্নেহা বলার কয়েকদিনের পরই বিয়ে করে ফেলল দুজনে। তখন অবশ্য স্নেহার পরিবার বিয়েটা না মানলেও কিছুদিন যাওয়ার পর সবকিছু মেনে নিয়েছিলেন তেনারাও। একটা শিকড় ছাড়া গাছ যেমন একটু একটু করে জলের স্পর্শ পেয়ে বেঁচে ওঠে, সৌভিকের কাছেও ঠিক তেমনই অনুভূতিটা হয় স্নেহাকে পেয়ে। সৌভিকের কথার মাঝে ওসি অনিমেষ বাবু আবার ফোরন কাটলেন। তারপর অধৈর্য হয়ে বললেন, একদম প্রথম থেকে বলতে হবে না, আপনি বরং খুনের আগের কাহিনী বলুন।
সৌভিক এবার একটা শুকনো হাসি দিল, তারপর বলে উঠল, স্যার, শুরুটা না জানলে শেষটা জেনেও যে মজা পাবেন না। অগত্যা অনিমেষবাবুর ইচ্ছা না থাকা সত্ত্বেও আচ্ছা বলে শুনতে লাগলেন। সৌভিক আবার বলতে শুরু করে, বেশ চলছিল দুজনের ছোট্ট একটা সংসার। রোজ সকালে বউয়ের হাতের বানানো জল খাবার খেয়ে অফিস যেত সৌভিক। অফিস থেকে ফেরার সময় স্নেহার মন পছন্দ টুকিটাকি কিনে আনত সে। রাতের খাবারে স্নেহার হাতের তৈরি সুস্বাদু রান্না খেয়ে তৃপ্তির ঠেকুর তুলে জ্যোৎস্না বিলাস করতে করতে ঘুমোতে যেত দুজনে। মাঝে মধ্যে ছুটির দিন দুজন ঘুরতেও যেত। সেদিন বাইরেই খেত দুজনে। একটা সুন্দর জীবন যাকে বলে, এইভাবেই চলছিল ওদের দাম্পত্য জীবনে। সুখী হতে ঠিক যা যা লাগে তার কোনো কিছুরই ঘাটতি ছিল না দুজনের মাঝে। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনারা দাম্পত্য জীবনে অনেক সুখী ছিলেন। তাহলে খুনটা কেন করতে গেলেন? না স্যার, আপনি তখন থেকে ভুল বলছেন। স্নেহাকে আমি খুন করিনি তো। যাকে ভালোবাসা যায় তাকে তাকে কি খুন করা যায়? মানে বলতে কি চাইছেন? সৌভিক মাথা নিচু করে বসে থাকলো। পুরনো সব সুন্দর স্মৃতি তাকে হাতছানি দিচ্ছে। ও ফের স্মৃতির জগতে হারিয়ে গেল। ওকে দিয়ে সারপ্রাইজ করে দেবে। অবশ্য সেটা সেই দিন করেও ফেলেছিল সৌভিক। স্নেহা বেশ খুশি হয়েছিল সেদিন। অনিমেষবাবু হঠাৎ আবার বলে উঠলেন, হ্যাঁ,
আপনারা দুজনেই তো সেদিন খুব খুশি ছিলেন। ও হ্যাঁ, আপনিও তো সেদিন সেখানেই ছিলেন। হ্যাঁ, আমিও গেছিলাম, দেখেছিলাম বেশ হাসছিলেন দুজনে। তাহলে বাড়ি থেকে কি এমন ঘটলো যে আপনার স্ত্রীকে আপনি খুন করলেন? তেমন কিছুই না স্যার। বুটিক সব উদ্বোধনের পর আপনাদের সবাইকে বিদায় দিয়ে দুজনে বাড়ি ফিরলাম। নেহা তো সেদিন খুব খুশি ছিল, আমিও ছিলাম। তবে বাড়ি ফিরে আমার এক কাজিন ফোন করে জানালো সে কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে এসে থাকবে। ঝামেলাটা বাঁধলো সেখানে। আমার স্ত্রী কোনোভাবেই তাকে বাড়িতে থাকতে দেবে না, আর আমিও তাকে আমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিতাম কিভাবে? গ্রাম থেকে এসে এই অচেনা শহরে কোথায় থাকবে সে? এই নিয়ে বাঁধলো দুজনের ভিতরে বাক বিতর্ক। এই নিয়ে স্নেহা আমাকে যা নয় তাই বলল। অনেক অনেক কথা শুনিয়েছিল সেদিন। স্নেহার এমন রূঢ় আচরণ আমি আর সহ্য করতে না পেরে রেগে গিয়ে একটা ধাক্কা মেরে বসলাম। আর সেই ধাক্কাটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। রাগের বসে আমার দেওয়া ধাক্কাটা স্নেহা সামলাতে না পেরে পায়ে থাকা হাই হিলে পিছলে পিছনের দিকে পড়ে গেল। আর পড়ে যাওয়াতে আঘাতটা লাগলো পুরো মাথার পিছনের দিকে। মেঝের উপরে চিত হয়ে পড়বার সঙ্গে সঙ্গে মাথায় প্রচন্ড রকমের আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। তখনই স্নেহা মারা গেল। মেঝের উপরে চিত হয়ে পড়বার সঙ্গে সঙ্গেই মাথায় প্রচন্ড রকমের আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়ে তখনই স্নেহা মারা গেল। আকস্মিক এমন ঘটনা ঘটে যাবে আমি কখনো ভাবিনি। তাই তাই ঘাবড়ে গিয়েছিলাম স্যার। আঘাত পাওয়ার পর তো চাইলে আপনার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে পারতেন, তা করলেন না কেন? আপনার কি মনে হয় স্নেহা পড়ে যাওয়ার পর বাঁচার জন্য ছটফট করছিল, আর আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছিলাম তাকে না বাঁচিয়ে? আচ্ছা বেশ, ধরে নিলাম আপনার স্ত্রী ততক্ষণে মারা গিয়েছিল। তাহলে তখন তো আপনার উচিত ছিল আমাদেরকে ইনফর্ম করা, কিন্তু আপনি তা না করে আপনার স্ত্রীর মৃতদেহটা নিজের ঘরেই লুকিয়ে রাখলেন বরফ দিয়ে সংরক্ষণ করে। কেন? প্রচন্ড ভয়ে একরকম মানুষকে তার হিতাহিত জ্ঞান ভুলিয়ে দেয়। আর আমার স্ট্রাগল করে উপরে উঠে আসার গল্পটা তো আপনাকে প্রথমেই বললাম। আমি চাইনি আপনাদেরকে ইনফর্ম করে পুলিশি কোনো ঝামেলাতে জড়িয়ে নিজের কেরিয়ারটা শেষ করে ফেলতে। তাহলে তো আপনার উচিত ছিল আপনার স্ত্রীকে কবর দিয়ে দেওয়া, কিন্তু আপনি তা না করে স্টোর রুমে বাক্সবন্দি করে বরফ দিয়ে সংরক্ষণ করে রাখলেন। কেন? বুঝে উঠতে পারছিলাম না স্যার কিভাবে কি করব, তাই ওভাবেই রেখে দিয়েছিলাম। আর তাছাড়া আর একটাও কারণ ছিল। কি কারণ? আমার জীবনে তো স্নেহা ছাড়া আর কেউই ছিল না, তাই আমি চাইনি কবরস্থ করে তাকে আজীবনের জন্য দূরে সরিয়ে দিতে। অন্তত রান্নাঘরে থাকলে যখন ইচ্ছা করতো তখন তার মুখটা দেখতে পেতাম। ভালোবাসার মানুষকে ছাড়া কি একা থাকা সম্ভব স্যার? ওসি সাহেব মৃদু হেসে উঠলেন, তারপর মুখ নামিয়ে বসে থাকলেন সবিকের সামনে। কিছুক্ষণ পর হালকা হেসে অন্বেষবাবু বলে উঠলেন, আপনি তো দেখছি দারুণ মজার মানুষ। অহেতুক একটা কারণে কাজিনের জন্য নিজের স্ত্রীকে খুন করলেন, আবার সেই স্ত্রীর প্রতি অন্ধ ভালোবাসা দেখাতে গিয়ে তার মৃত শরীর কবরস্থ না করে সংরক্ষণ করে রাখলেন। বেশ ইন্টারেস্টিং।
যাই হোক, তা আপনার স্ত্রীর ঘটনা তো শুনলাম, কিন্তু বাকিদেরকে কেন খুন করলেন? তারা কি অপরাধ করেছিল? সৌভিক চেয়ারে হেলান দিয়ে বসলো এবার। তারপর সিলিংয়ের দিকে মুখটা তুলে কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলল, আর এক গ্লাস জল হবে স্যার? অনিমেষবাবু বাইরে দাঁড়িয়ে থাকা একজন কনস্টেবলকে উদ্দেশ্য করে হাতের ইশারায় আরও এক গ্লাস জল দিয়ে যাওয়ার কথা বলে আবার সৌভিকের দিকে তাকালেন। সৌভিক জল খাচ্ছে দেখে উনি চেয়ার ছেড়ে উঠে বাইরে চলে গেলেন। ওনার মাথাটা কেমন ধরে আছে। ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে একটা সিগারেট ধরালেন। সিগারেটে লম্বা একটা টান দিয়ে আকাশের দিকে মুখ করে ধোঁয়া ছেড়ে দিয়ে ভাবতে লাগলেন, ইন্টারোগেশন রুমে বসে থাকা মানুষটাকে নিয়ে। সৌভিক নামের এই লোকটাকে কেমন যেন একটু অন্যরকম লাগছে ওনার। লোকটার মাথায় কি কোনো সমস্যা আছে? লোকটা কি পাগল? তা না হলে পরপর এতগুলো খুন করে দিব্যি নিজেকে এমন স্বাভাবিক রাখা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সিগারেটের শেষ টানটা দিয়ে আবার ভিতরে ঢুকলেন অনিমেষবাবু। সৌভিক এতক্ষণ টেবিলে মাথা রেখে চুপচাপ বসেছিল। ঘরের ভিতরে পায়ের শব্দ শুনে সৌভিক মুখ তুলে বলল, ও, আপনি এসেছেন? তা এখন কি বাকিটা শুনবেন? ওসি সাহেব চেয়ারটা টেনে নিয়ে বসলেন। তারপর সৌভিককে বললেন, হ্যাঁ বলুন, তারপর বাকিদেরকে কেন খুন করলেন? সৌভিক ওর স্ত্রীর মৃত্যুর পর থেকেই সারাক্ষণ ভয়ে ভয়ে থাকত। সবসময় সংশয় চেপে ধরত ওকে। ওর মনে হতো এই বুঝি কেউ স্নেহার খোঁজে বাড়ি গিয়ে বাক্সবন্দি স্নেহার মৃত শরীরটা দেখে ফেলবে। তবে কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সৌভিকের ক্ষেত্রেও হলো ঠিক তেমন। সেদিন রাতে স্নেহার মৃত্যুর পর তার শরীরটাকে টেনে নিয়ে গিয়ে রান্নাঘরের পাশে থাকা স্টোর রুমের একটা বাক্সে ঠিকঠাক মতো বরফ দিয়ে সংরক্ষণ করে রাখার পর মাথা ফেটে গড়িয়ে পড়া রক্তের শেষ বিন্দুটাও খুব সূক্ষ্মভাবে জল দিয়ে মুছে ফ্লোর ক্লিন করে রাখলো সৌভিক, যাতে সকালে কাজের মেয়ে এসে কোনোরকম সন্দেহ না করতে পারে। ওদের নাকি আবার পুলিশদের মতো পিছনে দুজোড়া করে চোখ থাকে। পরদিন সকালে রোজকার মতো কাজের মেয়েটি এলো বাড়িতে। এসেই রীতিমতো চিল্লাচিল্লি শুরু করে দিল। এটা নেই ওটা নেই, রান্নাঘরে ঢুকলে তার সদাই নেই আর নেই। সারা রাত স্নেহার মৃত শরীরটাকে লুকানোর জন্য একটা ঠিকঠাক মতো জায়গা খুঁজতে গিয়ে সৌভিকের শরীর এক প্রকার বিধ্বস্ত হয়েছিল। কোনো মতে ভোরের দিকে একটু চোখ লেগে এসেছিল ওর, কিন্তু এই মেয়ের চিৎকার চেঁচামেচিতে তা আবার ভেঙে গেল। সৌভিকের ভীষণ রাগ উঠছিল। মনে মনে ওর ইচ্ছা করছিল ওটাকেই জবাই করে সকালে জল খাবার বানিয়ে ফেলতে।
কিন্তু মানুষ হয়ে আর মানুষকে কিভাবে খাওয়া যায়? সৌভিক একটা দীর্ঘশ্বাস ফেলে রাগটা দমিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতেই কাজের মেয়েটি ওর সামনে এসে দাঁড়ায়। তারপর সৌভিকের দিকে একগাদা প্রশ্ন ছুড়ে দেয় সে। বড়দা, দিদি কই? ফ্রিজে তো দুটো বেগুন ছাড়া আর কিছু নেই। কি রান্না করব বলুন? দিদিকে ডাকুন, ওনাকে দেখতে পাচ্ছি না। সৌভিক নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে। সে প্রত্যেক দিনের মতো হাই তুলতে তুলতে তাকে বলে, তোমার দিদি গতকাল রাতে তার বাবার ওখানে গিয়েছে। শ্বশুর মশাইয়ের নাকি শরীর খুব খারাপ, কয়েকদিন সেখানেই থাকবে। এখনকার মতো ফ্রিজে যা আছে তাই রান্না করে রেখে যাও, বেলা হলে আমি কিনে আনবো। কথাগুলো বলে তার মুখের ভাব বুঝবার জন্য এক নজরে তার চোখের দিকে তাকিয়ে থাকে সৌভিক। মেয়েটি খানিকক্ষণ একটু বিরক্তি ভাব দেখালো ঠিকই, কিন্তু স্নেহার অনুপস্থিতিতে বেশি তেঁদরবাজি করল না সে। শুধু শুকনো গলায় সৌভিককে বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফ্রিজে দোকানে বেগুন আছে, ওগুলোই ভেজে দিয়ে যাচ্ছি। তবে বিকেলে কিন্তু বাজারটা লাগবেই লাগবে। কথাগুলো বলে মেয়েটি রান্নাঘরে চলে গেলে সৌভিক হাঁফ ছেড়ে মনে মনে বলল, রোজ রোজ নানান বাহানা করার চাইতে মেয়েটাকে 7-5 বুঝিয়ে কিছুদিনের জন্য আসতে মানা করে দিতে হবে। সকালের জলখাবার আর দুপুরের রান্না সেরে নেওয়ার পর ঘরের টুকটাক কাজে এসে হাত দিতে গেলে হঠাৎ সৌভিক তাকে নিষেধ করে দিয়ে বলল, আজকে তোমার ছুটি, একবারে কাল এসে ঘরের বাকি কাজগুলো করো, কেমন? আমি একটু বাইরে যাব তো, তাই। মেয়েটি তাড়াতাড়ি ছুটি পেয়ে বেশ খুশিই হলো। সে সঙ্গে সঙ্গে একগাল হেসে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। সৌভিক সদর দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে এসে আরেকবার স্টোর রুমে ঢুকল। বাক্সের ভিতরে স্নেহার লাশটা ঠিকঠাক মতো আছে কি দেখবার জন্য। কিন্তু কথায় আছে, বিপদ যখন আসে চারপাশ থেকেই আসে। হলো তেমন ওর সাথে। কাজের মেয়েটি যাওয়ার পর বাক্সের মুখটা খুলে স্নেহার লাশটি সৌভিক দেখতে যাবে, ঠিক তখনই সশব্দে কলিং বেলটা বেজে উঠল আবার। এক মুহূর্তের জন্য কলিং বেল বাজার শব্দটা সৌভিকের কাছে জমের ঘন্টার মতো লাগলো। ও ভয়ে ভয়ে স্টোর রুমের দরজাটা ভেজিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর সদর দরজার সামনে এসে দরজার ছিদ্র দিয়ে সৌভিক দেখল পাশের বাড়ির দিদি এসেছে। ওই ভদ্র মহিলাকে সৌভিকের একদমই সহ্য হতো না। শুধু সৌভিক কেন, পাড়ার কেউই সহ্য করতে পারত না। মানুষ কথা রটায় ঠিক আছে, কিন্তু তাই বলে এনার মতো কেউ রটাতে পারে না। তারপর বাড়ি বাড়ি গিয়ে জিনিস চাওয়া এনার স্বভাব। সামান্য নুনটুকু পর্যন্ত উনি সৌভিকদের বাড়িতে এসে চাইতেন। এইসব নিয়ে ভদ্রমহিলার সাথে স্নেহার হিসাব গুলিয়ে যাওয়ায় ঝগড়াও লেগেছে বহুবার। কিন্তু এই মহিলাও বড় ধুরন্ধর টাইপের, লাশ শরমের বালাই নেই একেবারে। সৌভিক একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলতেই ভদ্রমহিলা তার চিরাচরিত ভাজা মাছ উল্টে খেতে পারে না এমন হাসি ফুটিয়ে বললেন, ও সৌভিক,
তুমি? স্নেহা কোথায়? ও, না না, মানে কেন সকাল সকাল আবার কোন জিনিসের প্রয়োজন পড়লো আপনার? মহিলা আবার হেসে উঠলেন, তারপর বললেন, ও আহা, রেগে যাচ্ছ কেন? সৌভিক, তুমিও না। আমি কি শুধু এটা ওটা চাইতেই তোমাদের বাড়িতে আসি? পাশাপাশি থাকি তাই খোঁজ নিতে এলাম। স্নেহা কোথায়? তাকে একটু ডেকে দাও না ভাই। স্নেহা স্নেহা তো বাড়িতে নেই। স্নেহা তো বাড়িতেই নেই। সে গতকাল রাতে তার বাবার ওখানে গিয়েছে। ওর বাবা অসুস্থ, তাই। কি দরকার আমাকেই বলুন না। দরকার ছাড়া তো আপনাকে কোনোদিন এমুখ হতে দেখিনি আমি। ও আচ্ছা আচ্ছা। আসলে কি হয়েছে বলো তো? তোমার ভাইয়া পাতলা ডাল খেতে চাইছিল, বুঝলে তো? পাতলা ডালে আবার ধনে পাতা না দিলে উনি খাবেন না। এদিকে আমাদের ঘরে ধনে পাতাও শেষ। এখন কি করি বলো তো? তাই এখানে এলাম। একটু দেখো না ভাই, কয়েকটা ধনে পাতা দিলেই হবে আমার। গ্যাসে আবার গরম জলে ডাল ছেড়ে এসেছি, দেরি হয়ে যাচ্ছে। হঠাৎ ওসি সাহেব সৌভিকের কথা থামিয়ে বললেন, সামান্য ধনেপাতা চাওয়াতে একটা মানুষকে খুন করে ফেললেন? হ্যাঁ, আপনি তো দেখছি বইয়ের শোকে উন্মাদ হয়ে গেছিলেন। সৌভিক মৃদু হেসে ওসি অনিমেষবাবুকে জবাব দিল, উন্মাদ বলুন আর পাগলই বলুন, সমস্যা আমার কিছুতেই নেই। কিন্তু ওই মহিলাকে সামান্য ধনে পাতার জন্য খুন করার মতো নির্বোধ আমি নই। তাহলে কি কারণে খুন করলেন? মহিলাকে ধনে পাতা দিয়ে বিদায় করে দেওয়ার কিছুক্ষণ পর আবার উনি এসেছিলেন। কেন? আবার কেন? আপনি না তার প্রয়োজন মিটিয়ে দিয়েছিলেন? সৌভিক এবার খানিকটা বিরক্তির স্বরে ওনাকে বলে উঠল, স্যার, গল্প বলার মাঝে এমনভাবে বারবার খোঁটা দিলে গল্প বলার কিন্তু কোনো ইন্টারেস্ট থাকে না। আচ্ছা ঠিক আছে, বলুন তারপর কি হলো? তা ধনেপাতা নিয়ে যাওয়ার খানিক পর আবার ওই মহিলা এসেছিল, এবার চিনি নিতে। তারপর আবার এসেছিল মরিচ গুঁড়ো নিতে। এভাবে একের পর এক আবদার চলে যাচ্ছিল তার। তবুও মনের ভিতরে ভয়টা চাপা রেখে বারবার তার প্রয়োজন মিটিয়ে তাকে বিদায় করছিলাম। কিন্তু মহিলার হাবভাব দেখে মনে হয়েছিল সে যেন স্নেহার বিষয়ে কোনো কিছু আন্দাজ করতে পেরেছে। হয়তো সেই কারণেই নানান ছুতোয় বারবার আমাদের বাড়িতে আসছে। মহিলা যে ব্যাপারটা বুঝে গেছেন, সেটা আপনি কিভাবে বুঝলেন? কারণ শেষবার মহিলাটি এসেছিল সিমুই রান্না করার জন্য কিশমিশ নিতে। আমি কিশমিশ দেওয়ার জন্য রান্নাঘরে ঢুকে যখন কিশমিশ নিতে যাই, তখন দেখি ভদ্র মহিলা আমাদের সবার ঘরের সামনে গিয়ে উঁকি ঝুঁকি মারছেন। পরে তাকে ঘরে প্রবেশ করার কথা জিজ্ঞাসা করতেই তিনি মুখে পুরো হাসি ফুটিয়ে বলেছিলেন, সৌভিক, তোমার বউ যে বাবার বাড়িতে যায়নি সেটা আমি জানি। গতকাল রাতে তোমাদের সব কথা শুনেছি আমি। কেন মিথ্যে বলছো ভাই? কোথায় স্নেহা? সত্যি করে বলো। সেই মহিলা এমনিতেই বড় ধুরন্ধর টাইপের ছিলেন। তাকে সরিয়ে না ফেললে সৌভিকের জীবনটাকে সে এক প্রকার বিষিয়ে তুলত। তাই জল বেশি দূর গড়ানোর আগেই পথ ক্লিয়ার করে ফেলল সে। অনিমেষবাবু এবার শান্ত গলায় সৌভিককে জিজ্ঞেস করে, তা মারলেন কিভাবে তাকে? মানে কিছু দিয়ে নাকি? ফুড অ্যালার্জি।
ওই মহিলার বাদামে অ্যালার্জি ছিল। সেটা আপনি জানলেন কিভাবে? আমার স্ত্রী একবার ওই মহিলাকে পায়েস খাওয়ার জন্য বলেছিল। তখন পায়েসে বাদাম ভাজতে দেখে মহিলা নিজেই বলেছিল তার নাকি বাদামে অ্যালার্জি আছে। সেদিন কিশমিশ নিয়ে যাওয়ার পর আর তিনি আসেননি। তবে তার ভাবভঙ্গিতে বুঝেছিলাম মহিলা মনে মনে অনেক কিছু ভাবছে আমাকে নিয়ে। তা সত্যি কি ওই মহিলা জেনে গিয়েছিল? এই একই প্রশ্ন আমারও মনে জন্মেছিল, কিন্তু তাকে কোনো কিছু বলবার আগেই তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন আমাকে। পরদিন আবার ওই মহিলা আমাদের বাড়িতে এসেছিল। এসে স্বভাবতই প্রথমে স্নেহার খোঁজ করলেন, তারপর তার প্রয়োজনের কথা বললেন। সেদিন তিনি এসেছিলেন ময়দা নেওয়ার জন্য। আমি সেদিন যা করে হোক কোনো রকমে ধাক্কাটা কাটিয়েছিলাম। তবে হয়তো আরেকদিন তাকে বাঁচিয়ে রাখলে নিশ্চিত আমার স্ত্রীর খুন হওয়ার খবরটা বুঝে যেত সে। আগে ভাগে মহিলার মুখ বন্ধ করতে সেদিন ময়দার ডিব্বা দিয়ে বলেছিলাম, আসলে ওর বাবার বুকের ব্যথাটা বেড়েছে রাত থেকে। দেখি আমিও বিকেলে যাব ভাবছি, গিয়ে দেখে আসবো একটা বার। আর হ্যাঁ, আপনার জন্য একটা জিনিস আছে। আমার জন্য? কি জিনিস ভাই? আপনি ভিতরে এসে বসুন, আমি নিয়ে আসছি। মহিলাকে ঘরের ভিতরে বসতে বলে সৌভিক ফ্রিজে রাখা বাদামের গুঁড়ো মেশানো পায়েস নিয়ে গিয়ে ওনাকে সেটা দিয়ে বলল, নিন পায়েস খান। সেদিন তো বাদাম মেশানো ছিল দেখে আপনি খেতে পারেননি, তবে আজকে কোনো ভয় নেই। আজকেরটা বাদাম মেশানো নেই, একদম নির্ভয় খেতে পারেন। ভদ্রমহিলা ভীষণ কৃপণ, তাই পয়সা ছাড়া আলকাতরা খেতে দিলেও উনি চেটে পুটে খেয়ে ফেলতেছেন। তাই তাকে পায়েস খাওয়ার জন্য সৌভিকের রাজি করতে খুব একটা বেগ পেতে হল। ব্যাস, তারপর আর মহিলার কোনো কিছুর দরকার পড়েনি। তবে তাকে মারতে সৌভিক শুধু পায়েসের ব্যবহার করেনি, পায়েসে কতটুকুই বা কাজ করেছে। পায়েস খাওয়ার পর যখন মহিলা মুখ ভরে বমি করতে করতে যন্ত্রণাতে রীতিমতো ছটফট করছিলেন, সৌভিকের বাড়ি থেকে ছুটে বেরিয়ে যেতে চাইছিলেন, তখন সৌভিক ছুটে এসে দুহাত দিয়ে তার গলা টিপে ধরল। মহিলা কিছুক্ষণ প্রাণের জন্য ভীষণ রকম লড়াই চালালেন, তবে খানিকক্ষণ পর পুরো নিস্তব্ধ হয়ে গেল। ওসি অনিমেষবাবু ভুরু কুঁচকে কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইলেন সৌভিকের মুখের দিকে। তারপর ধমকস্বরে বলে উঠলেন, আপনি মানুষ, বিনা অপরাধে একটা জলজ্যান্ত মানুষকে এভাবে মেরে ফেললেন? কি করব স্যার, মহিলা যা শুরু করেছিল তাকে না মারলে তো আমি ফেঁসে যেতাম। ওসি সাহেব সৌভিককে রেগে মেগে কিছু একটা বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই একজন কনস্টেবল ভিতরে এসে তার জরুরি কল এসেছে বলে ওসি সাহেবকে একটা মোবাইল ধরিয়ে দিয়ে গেল। অনিমেষবাবু কল রিসিভ করে কানের কাছে নিতেই কয়েক মুহূর্ত পর তার কপালে কয়েকটা ভাঁজ ফুটে উঠল। তার ভুরুজোড়া উঁচু নিচু হয়ে কুঁচকে গেল, চোখ দুটো কেমন স্বাভাবিকের চাইতে বড় হয়ে উঠল। তারপর মুখ থেকে অস্ফুট স্বরে তিনি বলে উঠলেন, ঈশ্বর, এসব কি করছো প্রভু তুমি?